আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। দর্শক, আমাদের আয়োজনের বেশ কিছু পর্বে আমরা ব্যথা সংক্রান্ত নানা তথ্য নিয়ে আলোচনা করেছি। তবে আজকের আয়োজনটি শুধুমাত্র তাদের জন্য যারা কর্মজীবী ব্যক্তি, দীর্ঘ সময় একইভাবে বসে কাজ করছেন এবং যার ফলশ্রুতিতে কোমর, ঘাড় কিংবা হাঁটু ব্যথাগুলো প্রতিনিয়ত বেড়েই চলছে। তবে সময় স্বল্পতার কারণে খুব একটা আমরা সতর্ক হতে পারছি না, কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারছি না। তবে এই সমস্ত জটিলতায় চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা কতটুকু জরুরি, কখন শরণাপন্ন হবেন, এবং ঘরে বসে এই ব্যথাগুলো থেকে মুক্তি পেতে আপনার কী কী ধরনের সতর্কতা রয়েছে, আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন ডাক্তার OZM দস্তগীর, যিনি সিনিয়র কনসালটেন্ট, স্পাইন অর্থোপেডিক ও ট্রমা সার্জন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, কর্মজীবী ব্যক্তিরা আসলে অনেক বেশি সময় ব্যস্ত থাকে এবং তাদের এত বেশি সময় স্বল্পতা, তারা দেখা যায় যে ব্যথা হলে বা কোনো কিছু যন্ত্রণা হলে খুব একটা নিজেকে নিয়ে সতর্ক থাকতে পারেন না। তো আমরা তো আজকের অনুষ্ঠানটি তাদের জন্যই ডেডিকেটেড করে করছি। তো জানতে চাই আসলে দীর্ঘ সময় একইভাবে বসে থাকার কারণে কি কি ধরনের জটিলতা হতে পারে, মানে কি কি ভাবে ব্যথা হতে পারে? আমাদের এই কর্মব্যস্ত জীবনে, এই যে সমাজ ব্যবস্থায়, আমাদের যে সমাজের যে সবচেয়ে কর্মক্ষম যে অংশটুকু, যারা বিভিন্ন অফিসে বিভিন্ন কাজে সর্বক্ষণ ব্যস্ত থাকেন এবং কর্মব্যস্ততার পর দেখা যায় যে সাংসারিক জীবনে আরও বেশি ব্যস্ত থাকেন, দেখা যায় যে কেউই তার নিজের জীবনে তার আধা ঘন্টার সময়টুকু তার নিজের জন্য কেউ ব্যয় করেন না কিংবা পান না। এতে করে দিয়ে দেখা যায় যে তারা দীর্ঘদিন কোনো একটা ব্যথা নিয়ে জিনিসটা চেপে রেখে দেখা যায় যে এমন একটা সময় ওনারা আমাদের কাছে আসেন কিংবা এমন একটা সময় ওনারা প্রয়োজন অনুভব করেন, তখন দেখা যায় যে বিষয়টি যদি প্রথম থেকেই যদি কেউ গুরুত্ব দিত, তাহলে দেখা যেত যে অনেকাংশেই সবাই খুব সুস্থ থাকতেন। তো আজকে আপনি খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা এখানে কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি আলোচনাটুকু যদি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সবার আগে আমরা কি কি ব্যথা হয় সে ব্যাপারে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যারা দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করেন, যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের ডেস্কটপে বসে কাজ করেন, কিংবা যারা দাঁড়িয়ে কাজ করেন, অনেক ক্ষেত্রে প্রথমে ঘাড়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কিংবা অনেকের হাতে লিখতে গেলে হাতে ব্যথা হয়, কিংবা শোল্ডার পেইন হয়। তো এই ধরনের ব্যথা সাধারণত হয়ে থাকে, যেগুলো ব্যথাগুলো আঘাতজনিত কারণ ছাড়াই হয়ে থাকে। এই যে আঘাতজনিত কারণ ছাড়া ব্যথাগুলো হচ্ছে, মানে ব্যথার সূত্রপাতটি আসলে কি? আমরা দীর্ঘ সময় বসে তো কাজ করছি এবং দেখা যাচ্ছে লিখছি, এটা তো আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অংশ। তাহলে এখান থেকে আমরা কি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারি? জি, খুবই এই ব্যাপারে আমাদের আসলে খুবই সময় এসেছে আরও বেশি গুরুত্ব দেওয়ার। বিষয়টি হচ্ছে, দেখা যায় যে প্রথমে আমি কথা বলবো কোমর ব্যথা নিয়ে। দেখা যায় যে যারা অফিসে দীর্ঘক্ষণ কাজ করেন কিংবা দাঁড়িয়ে কাজ করেন, কিংবা যারা কোনো ধরনের বিরতি ছাড়াই কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা অফিসে 8 থেকে 10 ঘন্টা কাজ করেন, দেখা যায় কাজের মাঝখানে তারা কোনো নড়াচড়া কম হয়, কোনো ধরনের মুভমেন্ট কম হয়। তো দীর্ঘদিন নিষ্ক্রিয়তার কারণে যে ব্যথাগুলো হয়, সাধারণত আমাদের শরীরে যখন আমরা জন্মের পর থেকে আমাদের আস্তে আস্তে শরীরে তৈরি হয়, বিভিন্ন হাড়ের গঠন হাড়ে বৃদ্ধি পায়, কিংবা আমাদের কোষের বিভিন্ন প্রয়োজনীয় বৃদ্ধি পেতে থাকে। কিন্তু 30 বছরের পরে আমাদের ডিজেনারেটিভ প্রসেসগুলো কারো কারো ক্ষেত্রে নিষ্ক্রিয়তার কারণে আরও আগে শুরু হয়ে যায়। তো সেরকম যদি কারণে আমরা একটি বিশেষ জোর দেই, সেটি হচ্ছে যারা কোনো ধরনের মুভমেন্ট করেন না, চলাফেরা করেন না, ব্যায়াম করেন না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে তাদের অতিরিক্ত ওজন বৃদ্ধি পায়। সবার আগে যে জিনিসটি আমাদের গুরুত্ব দেই, সেটা হচ্ছে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়ার কারণে, দীর্ঘক্ষণ কাজ করার কারণে তার দেখা যায় যে খাদ্যাভ্যাসের কোনো নিয়ন্ত্রিত না থাকার কারণে এক নম্বর হচ্ছে ওজন বৃদ্ধি পায়। তখন দেখা যায় যে কোনো ধরনের হাড়ের মুভমেন্ট থাকে না, জয়েন্টের মুভমেন্ট থাকে না, কোনো ধরনের মাসেলের মুভমেন্ট থাকে না, যার কারণে দেখা যায় নিষ্ক্রিয়তার কারণে তার যে ডিজেনারেটিভ প্রসেসগুলো তখন শুরু হয় এবং যে
ডিজেনারেটিভ ডিজিজ যে অংশটুকু আমরা বলি, কিংবা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, দেখা যায় যে ঠিকমতো হাইড্রেশন হয় না, কিংবা তাদের যে প্রয়োজনীয় মুভমেন্ট না করার কারণে তখন দেখা যায় যে কোমর ব্যথা হয়ে যায়। তো যখনই কোনো কোমর ব্যথা রোগী আসেন তখন আমরা দেখি যে উনি কতক্ষণ ধরে কাজ করছেন, উনি কোনো মুভমেন্ট করছেন কিনা, ওনার ওজন, তার শরীরের উচ্চতা এবং তার ওজন অনুযায়ী কতটুকু তার ওজন হওয়া উচিত, তার কতটুকু ওজন বেশি। তো এইসব কারণে দেখা যায় যে তার যে ব্যথাটুকু হয়েছে সেই ব্যথার কারণটা আমরা জানার চেষ্টা করি। আচ্ছা। তো কারণটা জানার পরে দেখা যায় যে তার অনেক সময় কখন আমরা জিনিসটুকু উনি আমাদের কাছে আসেন তখনই দেখা যায় যে ডিস্ক ডিজিজ যেটা আমরা বলি, প্রোলাপস ইন্টারভার্টিব্রাল লাম্বার ডিস্ক কিংবা ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজের এটা অনেক বড় একটা পরিসর, যার মধ্যে অনেকগুলো পড়ে। যখনই কোনো নার্ভের উপর প্রেশার পড়ে এবং প্রেশার পড়ার কারণে তার হাতে পায়ে কখনো অবশ থাকে কিংবা শক্তি কমে যায়, তখনই আমরা বোঝার চেষ্টা করি তার কী কারণে এই ঘটনাগুলো ঘটছে। তো সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত। আচ্ছা আচ্ছা স্যার, এই যে ব্যথাগুলো হচ্ছে, আমরা তো শুরুতেই বলছিলাম যে বেশিরভাগ কর্মজীবী ব্যক্তিরা নিজের জন্য সময় বের করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে দেখা যায় সারাদিন অফিসের পরে তাদের আরও বাড়তে কাজ থাকে সংসারে, কিংবা অন্যান্য আরও বিভিন্ন ধরনের কাজের মধ্যে তারা ব্যস্ত থাকে। সেক্ষেত্রে তো চিকিৎসকের শরণাপন্ন হবার সময়টুকু পাচ্ছে না। এই ব্যথাগুলো রোধে এমন কি কোনো পরামর্শ রয়েছে যেটি তারা ফিজিক্যাল এক্সারসাইজ বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে? জি, আপনার এটি খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন যে আমরা এই প্রশ্নটুকু দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কখন আমি চিকিৎসকের শরণাপন্ন হব কিংবা কখন আমাকে বুঝতে হবে যে আমাকে চিকিৎসকের কাছে যেতে হবে, সেটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হতে পারে কিভাবে আমি এই ধরনের সমস্যা থেকে, কোমরের ব্যথা থেকে দূরে থাকতে পারি। যে কোনো কোমর ব্যথা শতকরা মানুষের 90 থেকে 95% মানুষের জীবনেই দেখা যায় কোনো না কোনো সময় কোমর ব্যথা হয়, এবং এই কোমর ব্যথা তখনই জরুরি, সেটা হচ্ছে প্রথমত যদি এই কোমর ব্যথা পায়ে নামে, আচ্ছা, এবং এই কোমর ব্যথার কারণে যদি পায়ের কোনো অংশে শক্তি কমে যায় কিংবা অনুভূতি কমে যায়, কিংবা এই কোমর ব্যথা সাধারণ ব্যথানাশক যে ওষুধ, সেই ওষুধগুলো যখন নাকি 1 সপ্তাহ 2 সপ্তাহ খাওয়ার পরেও ব্যথা না কমে, দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কিংবা দাঁড়িয়ে থাকার কারণে যখন বিশ্রামে যান তখনও যদি ব্যথা না কমে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবার আসি যে কখন আমি ঘরে বসে চিকিৎসাটুকু নিব। দেখা যায় যে অনেক সময় আমরা যারা কর্মজীবী মানুষরা রয়েছি, তো বাসায় কোনো একটা প্রয়োজনে কিংবা যে কোনো একটা প্রয়োজনে কোনো ধরনের ওয়ার্ম আপ ছাড়াই কিংবা কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই ঘরে কোনো একটা ফার্নিচার সরানোর প্রয়োজন হলো কিংবা অফিসে কোনো একটা জিনিস আমার ধরতে হলো, ভারী কোনো জিনিসপত্র আমরা উঠাতে গেলাম, তখন থেকে যে নুয়ে কাজ করতে যায়, এবং হঠাৎ করে যখন নাকি নুয়ে কোনো জিনিস যখন নাকি উঠাতে যান তখনই কোমরের পিছনে ডিস্কের উপর প্রেশার পড়ে। তো এবং এতে করে দেখা যায় যে যে ব্যথাটুকু হয় ওই ব্যথাটুকু অনেক সময় দেখা যায় 7 দিন 15 দিন থাকে। তো এই ব্যথাটুকু সাধারণত 7 থেকে 14 দিন পরে ভালো হয়ে যায়। তো কখন আমি চিন্তা করব যে এই ব্যথাটুকু আমার চিকিৎসকের কাছে যেতে হবে, যদি 2 সপ্তাহের বেশি থাকে 1 নম্বর, যদি এই ব্যথার কারণে আমার পায়ের শক্তি কমে যায় কিংবা অনুভূতি কমে যায়, এই ব্যথার কারণে যদি দেখা যায় সাধারণ ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণেও ব্যথা না কমে, আর কিভাবে আমি এই ব্যথা থেকে দূরে থাকতে পারবো, যখনই কোনো জিনিস আমরা উঠাতে যাব, যখনই কোনো জিনিস আমরা ধরতে যাব, যখন কোনো জিনিস নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসতে হবে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কখনো সরাসরি নুয়ে কোনো কাজ করা যাবে না। এটা আমাদের সবারই, সুস্থ কিংবা যারা ব্যথাও আছেন তাদের এটা মাথায় রাখা উচিত। স্যার, আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে আমরা কুঁজো হয়ে ভারী জিনিস তোলার ক্ষেত্রে তো কোমরে ব্যথা হতে পারে, কিন্তু সামান্য একটা কলম পড়ে গিয়েছে, আমরা কুঁজো হয়ে জাস্ট বেন্ড করে এই কলমটা তুলছি, একটা সূচের মতো সামান্য জিনিস তুলছি, সেখান থেকে কেন ব্যথা হচ্ছে? আমি এটা এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো জিনিসটা খুবই গুরুত্ব সহকারে নেওয়ার জন্য। সাপোজ মনে করেন আমার হাত থেকে একটা কলম পড়ে গেলো, কোনো জিনিস একটা অবজেক্ট পড়ে গেলো, তখন স্বাভাবিকভাবে আমরা যেটা করে এভাবে উঠাতে যাই। তাহলে আমার পরামর্শ হচ্ছে কখনো এইভাবে না উঠে হাঁটু ভাঁজ করে বসে দেন আমরা উঠালাম, সেটা হচ্ছে আমাদের জন্য খুবই একদমই। আর হচ্ছে যারা আমরা সাধারণত অফিসের চেয়ারে বসি কিংবা কোনো জায়গায় বসি, এভাবে আমরা মানে বাঁকা হয়ে কুঁজো হয়ে বসি, কিভাবে আমরা মানে সঠিক যে
পোস্টারটা আমরা মেনটেন করি না। এই পোস্টার মেনটেন না করার কারণে দীর্ঘদিন যখন নাকি মানে খুব বাজে পোস্টারের কারণে বসে থাকার কারণে ডিস্কের উপর প্রেসার পড়ে, তো এইটার কারণে অনেক ব্যথা হয়ে থাকে। সুতরাং এই জিনিসটি আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। মানে প্রপার পোস্টার মেনটেন না করার কারণে কেবলমাত্র এমন অনেক ব্যক্তিরা রয়েছে যারা দীর্ঘদিন ব্যথার সম্মুখীন হচ্ছেন, ব্যথায় ভুগছেন এবং সেই ব্যথা থেকে মুক্তি পাওয়াটা পরে দায় হয়ে যায়। অনেক ধরনের ওষুধ খেতে হয়, বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি নিতে হয়। তাই আমরা যদি একটু সচেতন হই বসার ক্ষেত্রে, কোনো জিনিস তোলার ক্ষেত্রে, স্যার এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে বেসিনে মুখ ধুতে গিয়েছে, ব্রাশ করতে গিয়েছে, সেখান থেকে ব্যথা শুরু হয়েছে। এই ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে যখনই আপনার যখন নাকি একটা মানুষ যখন দৈনিক 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করে, ডেস্ক জব করে কিংবা দাঁড়িয়ে থেকে কাজ করে, তার কিন্তু পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। সেই ঘুমটা আপনার সর্বনিম্ন হলেও 6 থেকে 7 ঘন্টা ঘুম প্রয়োজন। যখনই কারো ঘুম পর্যাপ্ত হয় না, সকালে কিংবা যে বিছানায় উনি ঘুমাচ্ছেন সেই বিছানাটুকু যখন নাকি সমান হয় না, উঁচু নিচু থাকে, তো এই ক্ষেত্রে অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে যখন আমরা ঘুমাতে যাই আমাদের বিছানাটুকু কেমন হওয়া প্রয়োজন। এই ব্যাপারে পরামর্শ হচ্ছে কখনোই বেশি নরমও না, বেশি শক্তও না। আপনি যখন নাকি বিছানায় ঘুমাবেন, যেখানে শোবেন, সেটা বেশি দেবেও যাবে না, আবার বেশি শক্ত হবে না, আরামদায়ক হবে এবং সমান সমতল জায়গা হতে হবে। এবং যখনই আমরা বিছানা থেকে উঠি সরাসরি না উঠে এক পাশে কাত হয়ে আস্তে আস্তে ওঠা উচিত। এবং কখনই ঘুম থেকে ওঠার পরে সরাসরি হুট করে উঠে বললাম সেটা না করে অবশ্যই আধা মিনিট সময় হাতে নিয়ে ধীরে সুস্থে আমাদের ওয়াশরুমে যাওয়া উচিত। এবং ওয়াশরুমে কি আমাদের সবাই প্রথমে যে ভুলটা আমরা করি যে আমরা যখন নাকি আমরা কুজু হয়ে মুখ ধুতে যাই, তো আবার আমরা কুজু হয়ে গেলাম। এই কুজু হওয়ার ক্ষেত্রে আমরা কিছুক্ষণ যদি আমরা হাঁটুটা হালকা ভাঁজ করে তারপর পিঠটা একটু সোজা করে যদি মুখটা ধোয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে বেসিনের সামনে যদি একটা টুল রাখা যায়, একটা পা টুলের উপর তুলে দিয়ে সে যদি মুখটা ওয়াশ করতে থাকে, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো সেটা যদি নাও থাকে হালকা হাঁটু ভাঁজ করে যদি মুখটা ধুতে পারে সেটা খুবই ভালো। মানে মোট কথা হচ্ছে কোমরকে কোনোভাবে বেন্ড করা যাবে না, দরকার হলে হাঁটুকে আমরা ভাঁজ করতে পারি। এবং কোমরকে বেন্ড করা মানে সেই কোমর থেকে ব্যথা শুরু হওয়া উৎপত্তিস্থলটা এই জায়গা। বেন্ডও মানে খুবই সাবধানে করতে হবে কিংবা হুট করে করা যাবে না। মানে অনেক কিছু সতর্কতা মেনে চলা জরুরি, যেগুলো আমরা প্রাত্যহিক জীবনে একদম অনিয়মের সম্মুখীন হয়ে থাকি প্রতিদিন। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে কি আমরা কখনোই কোমর বেন্ড করব না? অবশ্যই, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এই ক্ষেত্রে করা যেতে পারে। এই জন্য আমাদের সবারই প্রয়োজন হচ্ছে দৈনিক সর্বনিম্ন হলেও আধা ঘন্টা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। সেই এক্সারসাইজগুলোর ভিতরে কি হতে পারে, 5 থেকে 10 মিনিট আমাদের স্ট্রেচিং হতে পারে, বিভিন্ন মুভমেন্টের জয়েন্টের মুভমেন্ট করা, হাঁটু ভাঁজ করা, কোমর ভাঁজ করে নিচে বসা, কিংবা তারপর হচ্ছে 10 থেকে 15 মিনিট আমরা বাইরে যদি নাও হাঁটি ঘরের ভিতরে অন্তত হাঁটাহাঁটি করা। তাহলে যেটা হবে, অনেকেই আমাদের জিমনেশিয়ামে যাওয়ার সময় পান না কিংবা সুযোগ হয়ে ওঠে না। এই প্রতিদিন আধা ঘন্টা যদি আমরা এই শরীরের মুভমেন্টটুকু করি তাহলে অবশ্যই অনেকাংশ ক্ষেত্রে আমাদের এই কোমর ব্যথা থেকে দূরে থাকা সম্ভব। নিশ্চয়ই, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। স্যার, আমরা তো শুনছিলাম যে ঘরে বসে কোন কোন ধরনের অ্যাক্টিভিটিসগুলো থেকে দূরে থাকলে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, যেটির উত্তর কিছুটা আপনি দিয়ে ফেলেছেন, যে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হব এবং কোন ক্ষেত্রে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। যখনই আপনার কোনো কোমর ব্যথা দীর্ঘক্ষণ 1.5 মাসের বেশি থাকবে, যখন এই ব্যথার কারণে আপনি কিছুক্ষণ পর পর আপনার কাজ থেকে উঠে যেতে হবে, ঘুম ভেঙে যাবে এবং এই ব্যথাটা আপনার পায়ের দিকে রেডিয়েশন হবে, তো অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আমার ব্যথা কোমরে, তো পায়ে ব্যথাটা যাচ্ছে, তা আপনি বারবার শুধু কোমরের কথা কেন বলছেন? কারণ এই কারণেই বলছি যে আমাদের মেরুদণ্ডের যে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা বলি স্নায়ুরক, স্পাইনাল কর্ড আমাদের মাথার নিচ থেকে শুরু করে বসার জায়গার নিচ পর্যন্ত যে দুটো ভার্টিব্রার মাঝখানে ডিস্ক থাকে, তার পিছনে স্পাইনাল ক্যানেল দিয়ে স্পাইনাল কর্ড যায়। তো ডিস্কের মাঝখানে যে ডিস্কটা, যেটা আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দেয়, তো ডিস্কটা কোনো কারণে যদি পিছন দিকে যদি বের হয়ে নার্ভ রুটের উপরে প্রেসার দেয়, তখনই আমাদের ব্যথা হয়। এবং এই নার্ভটুকু পায়ের ক্ষেত্রে একগুচ্ছ হয়ে পায়ে আমাদেরকে শক্তি আর অনুভূতি দেয়। ঘাড়ের থেকে নার্ভ, যে স্পাইনাল নার্ভগুলো আমাদেরকে হাতে শক্তি এবং অনুভূতি দেয়। এইসব ক্ষেত্রে আমাদেরকে তখন আমরা এই কারণে যখনই কোনো ঘাড় ব্যথা হাতে যায় কিংবা কোনো কোমরে ব্যথা পায়ে যায়, তখন আমরা চিন্তা করি ব্যথার উৎসটুকু স্পাইনাল কর্ডের ডিস্ক থেকে হয় কিনা, কিংবা আমার দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক রয়েছে কিংবা স্পাইনাল নার্ভের উপর কোনো প্রেশার পড়েছে কিনা, তখন আমরা সেভাবে চিন্তা করি।
অনেক অংশে দেখা যায় যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে কোমর ব্যথা হয়েছে, আমাদের হিপ জয়েন্টের ব্যথা, কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটি কোমর ব্যথা না হিপ জয়েন্টের ব্যথা? সাধারণত দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে কারো যদি নামার পরে দেখা গেল যে হাঁটতে কষ্ট হচ্ছে, সাধারণত অনেক সময় আমরা কোমর ব্যথাটুকুই আমরা সেক্টরি লেগ জয়েন্টের পেইনের সাথে আমরা অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই। তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসক যারা মেরুদণ্ডের চিকিৎসা করি, উনি আপনাকে এই পরামর্শটুকু দিবে যে আসলে আপনার ব্যথাটুকু কিসের কারণে হয়। এটা কি আপনার স্পাইনাল কর্ডের কোনো সমস্যার কারণে, ডিস্কের কারণে, নাকি আপনার জয়েন্টের সেক্টরি লেগ জয়েন্টের কারণে, নাকি হিপ জয়েন্টের কারণে ব্যথাটুকু? সেটা হচ্ছে আমাদের এই বিষয়ের চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে আমরা আসলে নিজেরাই কখনো ফার্মাসিতে গিয়ে বা নিজের মতো করে ওষুধ না খেয়ে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই। তিনি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে শনাক্তকরণ করবেন যে সমস্যাটি কোন জায়গায় এবং কী ধরনের ট্রিটমেন্টটা নেওয়াটা অত্যন্ত জরুরি। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আশা করি প্রত্যেকটা দর্শক আপনার এই পরামর্শের মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়েছে। তো আপনার এই শেষ পর্যায়ে আমরা খুব সংক্ষেপভাবে অল্প সময়ের ভিতর যদি আমরা বলি যে আপনি যখন নাকি অফিসে ডেস্ক জব করছেন কিংবা কম্পিউটারে কাজ করছেন, সবসময় চোখটা বরাবর হতে হবে এবং কখনই ঘাড় বেশি বাঁকানো যাবে না, তাহলে ঘাড় ব্যথা হতে পারে। আপনি যখন লিখছেন আপনার কোনোটা অবশ্যই ডেস্কের মধ্যে সাপোর্ট দিতে হবে, তাহলে হাতের ব্যথা থেকে আপনি বেঁচে থাকবেন। কিংবা আপনার কোমরের জন্য পিছনে আপনি একটা কুশন নিয়ে বসবেন যাতে করে কোমরের উপর প্রেশার না পড়ে। এবং অবশ্যই প্রতি 20 মিনিট পরে 20 সেকেন্ডের জন্য হলো আপনাকে রেস্ট নিতে হবে। এই কথাটুকু যদি আমরা, এবং যখনই আমরা কোনো জিনিস উঠাতে যাব, যখনই কোমর ভাঁজ করে, হাঁটু ভাঁজ করে আস্তে ধীরে উঠাবো, যাতে করে আমাদের কোমরের উপর বেশি প্রেশার না পড়ে। এতটুকু মানলেই আমরা কর্মজীবী যারা রয়েছি আমরা ব্যথা থেকে অনেকাংশে দূরে মুক্তি পাবো। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ, চমৎকার তথ্য দিলেন, প্রত্যেকটি দর্শক উপকৃত হয়েছে। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন একটুখানি সচেতন হই, জীবনযাত্রায় পরিবর্তন নিয়ে আসি। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটি এবং সেই সাথে যে সমস্ত কাজ করলে আপনার ব্যথার যন্ত্রণাটিকে বাড়িয়ে তোলে, যেমন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দিয়েছেন, প্রত্যেকটি পরামর্শ মেনে চলে তবেই আমরা ব্যথামুক্ত সুন্দর জীবনযাপন করতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।